হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। একদম প্রথমে একটা গান নিয়ে কথা বলবো, সেটা কিল বিল সোসাইটির নতুন গান, যেটার নাম হচ্ছে রেফারির বাঁশি, যেখানে আমরা সিধুকে এবং রূপম ইসলামকে একসঙ্গে গান করতে দেখছি। তো এই গানটা স্পটিফাইতে অলরেডি অ্যাভেলেবেল ছিল, সেখানে গানটা শুনেছিলাম। আমি ভিডিওটা দেখার অপেক্ষায় ছিলাম, তো ভিডিওটা আমার ঠিকঠাক লেগেছে। তবে গানটা কিন্তু ওভারঅল খুব সুন্দর গান হয়েছে এবং কিল বিল সোসাইটির আই থিঙ্ক এখনও পর্যন্ত বেস্ট গান হয়েছে এটাই। কারণ প্রথম যে গানটা এসেছিলো সোমলতার, তারপরের যে গানগুলো এসেছে আমার খুব একটা আহামরি কিন্তু লাগেনি, মোটামুটি লেগেছে। কিন্তু কোনোটাই সেই হিমলক সোসাইটির যে গানগুলো ছিল সেই লেভেলটা ম্যাচ করতে পারেনি। শ্রীজিতের প্রথম যে তিনটে সিনেমা ছিল, বাইজে শ্রাবণ, অটোগ্রাফ এবং হেমলক সোসাইটি, বা পরপর যে সিনেমাগুলো তখন করেছিল, সবথেকে ভালো অ্যালবাম আমার কিন্তু এখনও হেমলক সোসাইটি লাগে। এখনও কানে হেডফোন দিয়ে এই গানগুলো যখন শুনি, একটা রিফ্রেশ একটা কোথাও গিয়ে কাজ করে। তো সেই লেভেলের গান কোথাও গিয়ে হচ্ছিল না, তো সেখান থেকে রেফারি মাসি গানটা ভালো লেগেছে। গানের যে লিরিক্সগুলো বা কথাগুলো বা যেভাবে ভিডিওটাকেও দেখানো হচ্ছে, সেটা দেখতে ভালো লাগছে। তো গানটা আমার জন্য মোটামুটি ওয়ার্ক করেছে বাকি গানগুলোর তুলনায় অন্ততপক্ষে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এরপরে মূলত কথা হবে জ্যাটের থিম সংকে কেন্দ্র করে। তো জ্যাটের থিম সং চলে এসছে, তোমরা জাস্ট গানটা দেখো জি মিউজিক কোম্পানি চ্যানেলে গিয়ে। সানি দেওলকে কবে শেষবার এইভাবে দেখেছো জাস্ট ভেবে দেখতে পারবে না। সানি দেওলকে এইভাবে মাসি কমার্শিয়াল হয়ে থেকে প্রেজেন্টই করেনি রিসেন্ট টাইম, এবং এটাই হচ্ছে সাউথ। প্রত্যেকটা গান আমার জন্য ওয়ার্ক করেছে। প্রথম যে গানটা এসেছিলো টাচকিয়া বলি, বা তারপরে যে গানটা এলো যেটা মূলত রামনবমীকে করে বানানো হয়েছিল, এইবার যে গানটা মূলত একটা থিম সং পাঞ্জাবি আর কি একটা গান দিয়েছে, এবং সেখানে আমরা সানি দেওলকে আবার মাথায় পাগড়ি পরে দেখতে পাচ্ছি, এবং সিনেমার তো অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে। জাস্ট গানটায় সানি দেওলের সোয়াগ দেখে এসো। সানি দেওলকে এত এনার্জেটিক শেষ কবে কোন গানে দেখা গেছিলো আমার মনে নেই। সানি দেওল কিন্তু নিজের কামব্যাকটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, বোঝা যাচ্ছে নিজের কাজের প্রতি সেই এনার্জিটাকে ফিরিয়ে এনেছে, যেটা মিসিং ছিল। তো সানি পাজিকে এইভাবে দেখে লিটারেলি ভালো লাগছে, এবং গানটা দারুণভাবে শ্যুট করা হয়েছে, খুবই বড় স্কেলে গানটাকে শ্যুট করা হয়েছে, প্রচুর লোকজনকে নিয়ে এরকমভাবে পুরো জিনিসটাকে ক্রিয়েট করেছে। তো সেটা দেখতে দারুণ লাগছে, এবং গানটাকে শুনে কিন্তু কোথাও গিয়ে মজা আসছে। সানি দেওল যেরকম স্টেপ করছে বা যেরকম দাঁড়িয়ে রয়েছে, আর যে হোক সানি দেওলকে যে 1%ও নাচানো গেছে মোটামুটি 67 দাঁড়িয়ে, এটা একটা কোথাও গিয়ে পরিচালকের অবশ্যই বড় অ্যাচিভমেন্ট। তো আমার জন্য গানটা ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে মূলত কথা হবে রেড টু এর ট্রেলারকে কেন্দ্র করে। তো এর আগে টিজার এসেছিলো, সেটা আমি বলেছিলাম আমার কেমন লেগেছে। ট্রেলারটা টিজারে যে ভাইবসটা দিয়েছিল, ট্রেলারের ভাইবসটা ঠিক সেরকমই দিয়েছে, তার থেকে এক্সট্রা কিছু দেয়নি। তবে ট্রেলারটা মোটামুটি ওয়ার্ক করেছে। তবে আগেরবার অজয় দেবগন ভার্সেস সৌরভ শুক্লার যে ধরনের ডায়লগ ডেলিভারি ছিল, যে ধরনের ব্যাপারটা জমজমাট ছিল, তো সেটা আমার অজয় দেবগন এবং রিতেশ মুখের ক্ষেত্রে খানিকটা মিসিং লাগলো। যেটা রেড ওয়ানে তোমরা ট্রেলার চলে এখন দেখো, ওখানে অজয় দেবগন ভার্সেস সৌরভ শুক্লার যে ডায়লগগুলো, সেগুলো কিন্তু মজা আসছিল। এবং এবার ইলিয়ানা ডিক্রুজের জায়গায় আমরা দেখতে পাবো বানি কাপুরকে, বিশেষ করে একদম মানাচ্ছে না। অজয় দেবগনের বিপরীতে একদম মানাচ্ছে না, ওকে যেরকম দেখতে তার সঙ্গে লুকটা কোথাও গিয়ে মানায় না। ওই পার্টটা ইলিয়ানা ডিক্রুজ খুব ভালো করেছিল, তাকে কোথাও গিয়ে মানিয়েছিল। এবার কিন্তু ঠিকঠাক সেই মানানসই ব্যাপারটা আমার কোথাও গিয়ে লাগলো না। এবার তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু জানাতে কমেন্টে ভুলো না। তবে রিতেশ দেশমুখ নিজের কাজ ভালো করেছে, এবং আরেকটু বড় স্কেলে জিনিসটাকে বানানো হয়েছে। এবার যে অজয় দেবগনের টিমটা অনেকটা কি অ্যাডভান্স একটা টিম। যেমন একটা লাস্টে একজন মহিলাকে দেখালো হলো যে পুরোপুরি সামনে একটা দরজা ভেঙে পুরো চলে যাচ্ছে। তো টিমটা খুব বড় করে বানানো হয়েছে। এবার কোথাও গিয়ে আর কি রিতেশ মুখের বাড়িতেগুলো যে খুঁজে পাওয়ার যে ব্যাপারগুলো থাকে, কোথাও অনেক চেষ্টা করেও খুঁজে পাচ্ছে না। তো এবার কিন্তু অনেকটা বেশি স্ট্রাগল কোথাও গিয়ে অজয় দেবগনকে ফেস করতে হচ্ছে এতগুলো নিজের কেরিয়ারে রেড করার পরেও। তো এটা একটা জমজমাট ব্যাপার থাকবে। তবে ট্রেলারটা আমার জন্য মোটামুটি লেগেছে, বিরাট এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, ঠিকঠাক লেগেছে। যাদের এই ধরনের সিনেমা পছন্দ তাদের ভালো লেগেছে। তবে আমার জন্য ডিসেন্ট ওয়ার্ক করেছে। টিজারটা বেটার লেগেছিলো, ট্রেলারটা ঠিকঠাক লেগেছে। কারণ ট্রেলারটায় নতুন কিছু প্রমিস করছে না, যেটা টিজারে প্রমিস করেছিল সেরকম কিছু একটা দেখতে পাচ্ছি। এবার সিনেমাটা ভালো হলে অবশ্যই ভালো, দেখা যাক লাস্ট অব্দি আলটিমেটলি কেমন হয়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এবার মূলত দুটো বড় আপডেট নিয়ে কথা বলবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা এসআরকে কিংকে কেন্দ্র করে একটা আপডেট আমি খুব খুশি। সেটা হচ্ছে এই যে খবরটা আমরা বলছিলাম যে এসআরকে দীপিকা একসঙ্গে আবার কাজ করতে চলেছে। তো পরিচালক সিদ্ধার্থ নিজে কিন্তু একটা টুইট করে জানিয়ে দিয়েছে এই ব্যাপারটা পুরোপুরি ফলস, এটা কোনো সত্যতা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। তো এটা শুনে আলটিমেটলি আমি খুশি হয়েছি, কারণ আমি চাইছিলাম না যে ঋত্বিক দীপিকা ব্যাপারটা এই এসআরকে দীপিকা ব্যাপারটা বারবার রিপিট হোক। তো সেক্ষেত্রে দীপিকা নেই, এটা শুনে আমি কোথাও অন্তপক্ষে খুশি হয়েছি। এবার দেখা যাক প্লটে কোনো পরিবর্তন হয় কিনা, নায়িকা হিসেবে আমরা অন্য কাউকে পাই কিনা, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। কিন্তু দুঃখের ব্যাপার যেটা হচ্ছে, আবার কিন্তু কিং ডিলে হতে চলেছে। মাঝখানে খবর এসেছিলো মোটামুটি সব কিছু ঠিক থাকলে মার্চে শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল, তারপর মোটামুটি পিছয়ে শোনা যায় মে থেকে জুনের মধ্যে শুরু হয়ে যাবে। এখন আবার জানা যাচ্ছে এসআরকে চাইছেন এক্ষুনি শুটিং শুরু করতে, তো আবার কিন্তু ডিলে হচ্ছে। তো শুটিং বারবার ডিলে, এখন যেটা জানা যাচ্ছে শুটিং শুরু হতে হতে মোটামুটি জুলাইয়ের শেষ অথবা আগস্টের মিডিল কিন্তু হয়ে যেতে পারে। তাই এতটা পিছলে সিনেমাটা আদৌ ঠিকঠাকভাবে 2026-এর
মানে আনার যে প্ল্যানিং করছে আদৌ আনতে পারবে তো, নাকি 2027 অবধি আমাদের ওয়েট করতে হবে, সেটা একটা প্রশ্ন কোথাও গিয়ে থাকছে। তো বারবার এরকম শুটিং পিছোচ্ছে, যদিও এসআরকে বলছে একটাই কারণ, স্ক্রিপ্ট যাতে আরও ভালো হয়, যেহেতু সুহানা খান এসআরকে প্রথমবার একসঙ্গে আসছে, তারা চাইছে স্ক্রিপ্ট এমন লেভেলের হোক যেখানে কোনো ভুলভ্রান্তি যাতে না থাকে। তো যাই হোক, সবুরে মেয়া ফলে সবর নিয়ে কাজ করলে সব কিছুই ভালো হয়, তো সেটাই একটা পজিটিভ ব্যাপার। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়, তবে আমাদেরকে মনে হচ্ছে অনেকটাই ওয়েট করতে হবে কিংয়ের জন্য। লাস্ট আপডেটটা মূলত সানি দেওয়ালের নিজের মুখে দেওয়া একটা ইন্টারভিউ মানে তরফ থেকে। তো সেখানে সানি দেওয়ালকে প্রশ্ন করা এসআরকের সাথে কাজ করা নিয়ে। আমরা খুব ভালো করেই জানি এসআরকে সানি দেওয়ালের মধ্যে বহুদিনের একটা ঝগড়া ছিল কোথাও গিয়ে, তবে গাদার 2 এর মোটামুটি স্পেশাল স্ক্রিনিংয়ে আমরা দেখতে পাই শাহরুখ খান আসে এবং দুজনের মধ্যে কথাবার্তা হয়, তারা একে অপরকে জড়িয়ে ধরে। তো কোথাও গিয়ে তাদের মধ্যে একটা মিটমাট কোথাও গিয়ে আমরা দেখতে পাই, যেটা এখন আমরা মানে তখন আর কি দেখতে পেয়েছিলাম। তো এখন যেটা প্রশ্ন তার কাছে উঠে আসে যে সে মানে এসআরকের সঙ্গে এক সিনেমায় আর কাজ করতে রাজি কিনা। তবে সানি পাজি কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলে যে আমার এসআরকের ওপর রাগ হয়েছিল, তার কারণ একটাই ছিল, ডার সিনেমায় আমাকে স্ক্রিপ্ট যেরকম বলা হয়েছিল অ্যাজ এ হিরো, সেটা পুরোপুরি পাল্টে যায়, সেখানে ভিলেন অনেক বেশি স্ট্রং হয়ে যায়, হিরোর তেমন কিছু আর করার থাকে না, যেটা আমাকে প্রচণ্ড হতাশ করেছিল এবং সেই রাগটা কোথাও গিয়ে আমার এসআরকের ওপর গিয়ে পড়েছিল। তবে এখন সময় পাল্টেছে, আমরা নিজেরা পাল্টে গেছি, তো আমার মনে হয় সেই রাগ পুষিয়ে রাখার কোনো দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে আমার সঙ্গে এসআরকের কোনো প্রবলেম নেই, তো আমি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে এসআরকের সঙ্গে কোনো সিনেমা করতে রাজি। সেই বহু আগে একটা কাজ হয়েছিল ডার, তারপর আমরা একসাথে কাজ করিনি, তো অবশ্যই আমি মুখিয়ে আছি এসআরকের সঙ্গে কাজ করার জন্য, এমন স্টেটমেন্ট কিন্তু সানি দেওয়াল দিয়েছে। তো এটা যদি হয় এক সিনেমায় এসআরকে সানি দেওয়াল, ব্যাপারটা কিন্তু মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছবে। এমনিতেই সানি দেওয়াল এখন এই ধরনের চরিত্র করছে, যেমন রামায়ণেও আমরা তাকে দেখতে পাবো এটা অন্য চরিত্র করতে আর কি, তেমনভাবে এখানেও আমরা এসআরকে এগেনস্টে সানি দেওয়ালকে যদি দেখতে পাই, ব্যাপারটা কিন্তু বেশ ভালো হবে। যদি কোনো পরিচালক ভাবে তাহলে ব্যাপারটা সত্যিই জমে যাবে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তো এগুলোই মূলত আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।